গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই ভেবেছিলাম যে কাজটা আমার বাকি আছে বিছানার, বিশেষ করে ফোমের যে কভারটা আছে সেটা কাটবো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো কিছু না করে আগে বিছানাটা আমি তুলতে শুরু করেছি। ফোমের যে কভারটা আছে ওটা কাটতে হবে। এবার আমি না সেভাবে ভাবিনি যে ফোমের কভার কাটতে হয় বা কিছু, মানে আমার মাথাতেই আসেনি। আমি তো ওই শুদ্ধই পেতে দিয়েছিলাম। ভাগ্যিস তোমাদের সাথে আমি কিছু কিছু জিনিস শেয়ার করি, আর তোমরা যেগুলো জানো সেগুলো আমাকে বলো, আর তারপরেই আমি জানতে পারি। তো অনেকেই বলেছিলে যে ফোম থেকে ক্যারিটা খুলে দেওয়ার জন্য, নাহলে নাকি ওর মধ্যে পিঁপড়ে ঢুকে ফোম টোম কেটে দেয় আর কি। তো সেই কারণে ভাবলাম যে চলো ফোমের ওই কভারটা খুলেই দিই। আর হ্যাঁ, তোমরা অনেকেই জানতে চাইছো মাঝে মধ্যেই, কমেন্টে আমি দেখি যে তোমাদের স্কিনের প্রবলেম, তোমাদের হেয়ারের প্রবলেম, তোমরা কি করবে। তো এই রকমভাবে ভ্লগে আমার মনে হয় যে ভ্লগে বলার থেকে ভালো আমি ছোটো ছোটো শর্ট ভিডিও আমি তোমাদের সাথে বানিয়ে শেয়ার করব, তাহলে তোমাদের ভালো মানে আরও সুবিধা হবে। তো কী কী কোয়েশ্চেন আছে না আছে, মানে কার কী প্রবলেম আছে তোমরা জানিও। আমার যতটুকু জ্ঞান আছে, আমি যতটুকু জানি, অবশ্যই আমি তোমাদের সাথে সেইটুকু শেয়ার করব। কারণ এইরকমভাবে ভ্লগে বললে না, মানে ভিডিওর সাথে ভ্লগ মানে কথা মিলবে না, তখন তোমরাও দেখতে দেখতে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে আর কি, বুঝলে। সেই কারণে বললাম যে তোমরা কমেন্ট করে দেবে, তারপরে আমি শর্টভাবে একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। তো এখানে একজনের উত্তর দিয়েই দিই, মানে পূজা বলে একজন আমাকে জিজ্ঞেস করেছে, সেও একজন কন্টেন্ট ক্রিয়েটার, সে রিং লাইট নিতে চায়। তো পূজা, তুমি রিং লাইট নেবে বলতে গেলে আমি তো রিং লাইট অনলাইন থেকে নিয়েছি, অ্যামাজন থেকে, আর আমার কোম্পানির নাম হচ্ছে ডিজিটেক। স্ট্যান্ড রিং লাইট আলাদা আলাদাভাবে কিনতে হয়, দুটোই আমি আলাদা করে কিনেছি, আর দুটোই কিন্তু ডিজিটেক কোম্পানির, ভীষণ ভালো। আমার দুটো মিলিয়ে প্রায় 5,000 টাকা মতো পড়েছিল। সে প্রায় কিনেছিলাম 3-4 বছর আগে আমি নিয়েছিলাম। এখন দাম কি আমার তো সেটা মনে নেই, আমি বলতেও পারছি না। তো তোমরা একটু অ্যামাজনে সার্চ করে নিও, ডিজিটেকের রিং লাইট বললে চলে আসবে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর দেখতে পেলে সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। এর মধ্যে আবার মা কদিন থেকে ভাবছিল, আমাদের একটা সজনে গাছ আছে, তো সজনে গাছে অনেকগুলো সজনে ডাঁটা হয়েছে। এবার ডাঁটাগুলো যদি এখন না বিক্রি করা হয় তাহলে ওগুলো মোটা হয়ে নষ্ট হয়ে যায়। এবার বাড়িতে তো অত ডাঁটা খাওয়া সম্ভব না, আর মোটামুটি যাদেরকে দেওয়ার মতো তাদেরকে দেওয়া হয়ে গেছে। তো মা আবার সকাল সকাল ওই ডাঁটাওয়ালা এসেছিল নিতে, তো মা কিছু ডাঁটা বিক্রি করেছে। এবার ডাঁটা পাড়তে গিয়ে কিছু কিছু ডাল ভেঙে গেছে, সেই ডালের যে ফুলগুলো ছিল মা আবার পেড়ে নিয়ে আসলো, বললো বড়া ভাজবে। এই ফুল আমি দেখেছি বাজারে বিক্রি হয়, মানে আমি ওই স্বর্ণালীদের বাড়ির আগে যেতাম তখন দেখতাম ওদের বাজারে, ওই সবজি বাজারে বিশেষ করে এগুলো বিক্রি হয়। আমি তখন জানতাম না যে কি করে এগুলো, পরে স্বর্ণালীরা বললো যে এগুলো বড়া করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। অথচ আমাদের এইদিকে সবাই মানে ওগুলো কিছু মনেই করে না, রান্নার কথা তো বাদই দাও, মানে খাওয়ার কথা তো বাদই দাও, জানি না যে খেতে হয় ওটা, এরকম একটা ব্যাপার। আমিও এর আগে এদের মতোই ছিলাম, মানে আমিও কিছু জানতাম না। এই স্বর্ণালীদের বাড়িতে গিয়ে স্বর্ণালীর মা মানে কাকিমা এত ভালো ভালো খাবার রান্না করে আমাকে খাওয়ায় মাঝে মধ্যে, এই খাবার সেই খাবার, মাঝে মধ্যে আমি নামই জানি না ওগুলো। তো ওখান থেকে অনেকগুলো নতুন নতুন খাবার আমি শিখে এসেছি, মানে জেনে এসেছি। তারপর বিকেলের দিকে ফ্রেশ হয়ে দেখতে পাচ্ছ আমি বেরিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, দেখেছো আজকে আমি শাড়ি পরেছি, আর হ্যাঁ শাড়িটা কিন্তু নতুন। শাড়িটা তোমাদেরকে দেখানো হয়নি, কিছুদিন আগে আমি অনলাইন থেকে নিয়েছি, আর আজকেই নতুন শাড়ির ভাঁজ ভেঙেছি। শাড়িটা কিন্তু ভীষণ ভালো। ভেবেছিলাম কটনের হবে, কিন্তু কটনের না। তবে খুব একটা বেশি গরম লাগছে না পরে। প্রথমে ভাবছিলাম যে কটন বলে নিলাম, কটন না, তাহলে হয়তো ঘুরিয়েই দিই, খুব ভালো হবে। তো পরে আবার ভাবলাম যে না, ঠিক আছে। তবে আজকে যেহেতু খুব গরম পড়েছিল, তার উপরেও আমি শাড়ি পরেছিলাম, কিন্তু অতটাও গরম আমাকে লাগছিল না। তো এখানে আজকে পার্কে আসার কারণ আছে, কারণ হচ্ছে বলে দিই, আজকে একটা শর্ট ভিডিও বানাবো তাই ভাবছিলাম। মানে শর্ট ভিডিও বানানোর প্ল্যানটা অনেক দিন থেকেই ছিল, কিন্তু সময় হচ্ছিল না কারোরই। তো আজকে ফাইনালি সময়টা হলো। আর আমরা এসেছি করিমপুরের মেঘনা পার্কে। মেঘনা পার্কে এর আগে আমি 2-3 বার এসেছি, কিন্তু পার্কের ভেতরে একটা ক্যাফে আছে, সেই ক্যাফেতে আমি এসেছিলাম না। বাট ক্যাফের ডিজাইনটা এত সুন্দর, মানে ডেকোরেশনটা, ভেতরের ডিজাইনটা, ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করেছে, মানে দেখো তাহলে বুঝতে পারবে।
ভিডিওর থেকে আমার মনে হয় সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছিল। ভেতরে এসি বসানো আছে, কিন্তু ওপরে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা ওই চালার করা আছে, খড়ের যে চালাগুলো হয় সেই রকম টাইপের করা আছে, কোনো ছাদ বা কিছু নেই কিন্তু। তো এখানে এসে আমরা ফিশ ফিঙ্গার আর একটা করে লস্যি খেয়েছি, তারপর এখন বেরিয়ে যাচ্ছি শ্যুট করব। মানে আমরা পার্কে এসে সরাসরি আগে রেস্টুরেন্টে ঢুকেছি, সরি ক্যাফেতে, কারণ সবার খুব খিদে পেয়েছিল। তো প্রথমে খাওয়া দাওয়া শেষ করে তারপর শ্যুট কমপ্লিট করলাম, তারপর গিয়েছিলাম আমার ছোটো মাসির বাড়ি। ছোটো মাসি, 2 বোন, ভাই, মেশো সবাই মিলে আমাকে অনেক দিন থেকে ধরেছিল যে মাম্পি একদিন আমাদের বাড়ি অন্তত এসে থাকো। আর ভাই বোনগুলো ধরলে তো আর ছাড়ে না, যে শুধু বলে দিদি থাকো দিদি থাকো। তো ওদের আরও মানে কি বলবো কথা রাখতে আজকে আমি মাসির বাড়িতে থাকছি। আর আজকে যখন আমি মাসির বাড়ি যাই শাড়ি পরে, তখন আমাকে দেখেই বলছে ভাই যে দিদি তোকে আজকে কত সুন্দর লাগছে। তো হ্যালো এভরিওয়ান, কালকের ভিডিওটা করতে করতে ভিডিওটা শেষ করা হয়নি। অ্যাকচুয়ালি মাসির বাড়ি যেতে রাত্রি হয়ে গেছিল, তারপরে আবার মানে ভাই বোনদের সাথে একসাথে থাকলে যা হয় আর কি, তো সেই রকমভাবে ভিডিও শ্যুট হয়নি। আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পর রোদে রীতিমতো আমি দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছি। এইমাত্র একটু একটা ঘরে এসে রেস্ট নিলাম। এখনও আমি আছি বহরমপুরে, আমাকে সেই করিমপুর থেকে বহরমপুরে আসতে হলো, কারণ করিমপুরে মাসি বাড়ি ছিলাম আর আজকে বহরমপুরে আছে আমার একটা মেকআপের কাজ। সো সেখানে এসেছি। তো আমি এসেছি এই যে সুফিয়ার বাড়ি। মানে সুফিয়া বললে শুধু নামটা বলে যদি ইন্ট্রোডিউস করায় তাহলে হয়তো ভুল হবে। ভীষণ বড় একজন গায়িকা বলতে পারো, মানে আমার ফেভারিট। ওর গান আমার এত ভাল লাগে, তোমরা শুনলে তোমরাও ফিদা হয়ে যাবে। আর তোমার গুরু হচ্ছে কে? আমার গুরু হচ্ছে এখন বর্তমানে অভিজিৎ বৈষ্ণব। আর মাঝে মধ্যে তো ইমন চক্রবর্তী আছে, ওনার কাছে শিখতাম। আচ্ছা শিখতো। তাহলে বুঝতে পারছো কত মানে কত ভালো সে গান করতে পারে। ওর গলা ভীষণই সুন্দর গলা, তোমরা শুনলে তোমরাও ফিদা হয়ে যাবে, আমি এইটুকু বলতে পারি। তো যাই হোক, ওর আজকে একটা মিউজিক ভিডিও শ্যুট আছে, সেই কারণে হালকা ফুলকা একটু টুকটাক মেকআপ করবে, টাচ আপ করে দেবো আর কি। আর কি বলবো, আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। এবার একটু পরে ওকে মেকআপ করতে বসবো আর কি। হ্যাঁ মেকআপের পরের লুক হবে। আর না, আমি ব্লগে মোটামুটি সবকিছুই শ্যুট করি। এই যে এটা এখন খাচ্ছি, কাকিমা দিল ওর মা, সেটা সিরিয়াসলি আমার মানে A to Z আমি যা যা করি সবকিছুই শ্যুট করি। ওকে চলো, ওকে রেডি করাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চেয়ার নিয়ে আসলাম, নিয়ে এসো একটা চেয়ার। হ্যাঁ, বাইরে তো প্রচন্ড রোদ গরম, মানে কি বলবো বিভৎস। আমার চোখ পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল বাসে আসতে আসতে। আমি ছোট স্ট্যান্ডটা নিয়ে আসবো, ওটা আনতে ভুলে গেছি। আজকে আমি সাজাতে এসেছিলাম বহরমপুরের গোড়া বাজারে। আর যাকে আমি সাজাচ্ছি তার নাম হচ্ছে সুফিয়া কামাল। আর তার সাথে পরিচয় আমার সে প্রায় 2019 সালে, যখন আমি ফার্স্ট মেকআপ শিখি দীপদার কাছে। তখন আমি সেরকম কাউকে চিনতাম না, জানতাম না। এবার কাকে সাজাবো, এক্সামের জন্য তো আমার একজন মডেল লাগবে। তো দীপদাকে আমি যখন বলি, তখন দীপদা এই সুফিয়া কামালকে সাজেস্ট করে। তো ও ছিল আমার মেকআপ আর্টিস্ট হওয়ার পর ফার্স্ট মডেল। তখন সাজিয়েছিলাম, মানে সে প্রায় 2019-এ, আর আজকে গিয়ে ওকে সাজাচ্ছি। তখন তো আমার মডেল হিসেবে ওকে সাজিয়েছিলাম, আর আজকে হচ্ছে আমার ক্লায়েন্ট। তো ফাইনালি লুক ডান, কেমন হয়েছে তোমরা জানিও। আর ওর তারা আছে বেরোবে। তো তোমার কেমন লাগলো বলো? দারুণ দারুণ দারুণ। আমি ঠিক যেরকম চেয়েছিলাম, যেরকম বলেছিলাম, ঠিক প্রিয়াঙ্কাদি সেইভাবেই আমার মেকআপ কমপ্লিট করেছে। এটা আমার সেকেন্ড টাইম, এবং ফার্স্টের থেকে সেকেন্ড তো অবশ্যই অসাধারণ। ফার্স্টে তো অবশ্যই হবে। আমি সবে মেকআপ শিখছিলাম, মেকআপ শেখার পর আমার যেদিন এক্সাম সেদিন ওকে সাজিয়েছিলাম। তখন তো মেকআপ সেই রকমই হবে, প্রায় 2019 সালে। অসাধারণ মেকআপ, অসাধারণ, খুব সুন্দর মেকআপ করেছে। হেয়ার স্টাইল অসাধারণ। এবার দেখার বিষয় যে আমার হেয়ার স্টাইলটা কতক্ষণ স্টে করে, কারণ আমার হেয়ার প্রচন্ড কার্লিটা বিশেষ করে যত চুল ড্যামেজ হবে, ড্যামেজ হেয়ারে কার্লি হেয়ার বেশিক্ষণ স্টে করে। যদি সিল্কি হয় সেটা কি 1 ঘন্টা কেন, তুমি আধা ঘন্টা সেটা স্টে করাতে পারবে না। তবে আমি চেষ্টা করেছি অনেকক্ষণ স্টে করানোর, অনেক কষ্ট করেছে আমার চুলের পেছনে। দেখা যাক কি হয়। নালে কার্লার নিয়ে যাচ্ছি, কাল খুলে গেলে করে দেবো। চলো দেখে যাই এবার নেক্সট ভিডিও আমরা আসছি এরপরে। ওর সাথে পরিচয় প্রায় অনেক বছরের, কিন্তু সেভাবে ওদের বাড়িতে কখনো আসা হয়নি। অ্যাকচুয়ালি পরিচয়টা বা সম্পর্কটা আমাদের সেই রকম ছিল না। কিন্তু ওই যে মানুষের সাথে কথা না বললে, কথা বলা বন্ধ হয়ে গেলে যে এরকম পরিচয় হয়ে যায় আর কি। সে যতই কাছের হোক না কেন, কথা বলা বন্ধ হয়ে গেলে অনেকটাই ডিসটেন্স তৈরি হয়ে যায়। তো কাল থেকে যখন কাজের জন্য ওর সাথে কথা বললাম, বেশ আবারও মানে একদম পুরো ফ্রেন্ডলি হয়ে গেছি। তো এখন আমরা এসেছি, ওর যেহেতু বললাম মিউজিক ভিডিও শ্যুট আছে, তো ওর সাথে আমি ওখানে গেছিলাম। ও বললো যে প্রিয়াঙ্কাদি চলো, যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি সাথে থাকলে ভালো হবে। তো সেই কারণেই আসা আর কি।
আর আমিও আরও ইচ্ছে করে গেলাম, কারণ কদিন থেকে আমার মনটা সত্যি কথা বলতে খুব একটা ভালো নেই। মানে এত হাসি খুশিভাবে চলছি, তার মানে এটা না যে আমার কোনো ভেতরে দুঃখ নেই। সত্যি কথা বলতে মনটা কিছুদিন থেকে খারাপ, মানে কিছুতেই মন বসছে না। ভিডিও করতে হবে, মানে জীবনে বাঁচতে হবে, চলতে হবে, এইভাবেই চলছি আর কি, চলে যাচ্ছে। এই কটা দিন বাড়িতে ঠিকঠাক না থাকার কারণে ভিডিওটা আমার সেভাবে করাই হচ্ছে না, মানে মন দিয়ে ভিডিওটা আমি শ্যুট করতে পারছি না। এই কাজ সেই কাজ লেগেই থাকছে। আর এই রোদ্রে রোদ্রে ঘুরে, মানে আমি যে ক্যামেরাটা অন করে নিজেকে দেখবো, আমার নিজেকে দেখতেই ঘেন্না লাগছে, মানে পুরো কালো পেঁচি হয়ে যাচ্ছে আমি দিন দিন রোদে ঘুরে ঘুরে। তো ওইখানকার শ্যুট কমপ্লিট করে আমি বাড়ি চলে এসেছি প্রায় অনেকক্ষণ আগেই। ছাদে বসেছিলাম সবাই মিলে। আমাদের এখন রাত্রিবেলা, মানে সারাদিন বাড়িতে যা করো তাই করো, দিনের বেলাতে রাত্রিবেলায় কিন্তু আমাদের ছাদেই হচ্ছে আস্তানা, আমার বাবার মায়ের তিনজনেরই। রাত্রিবেলায় ছাদে ছাড়া ঘরে এসো অসম্ভব। মানে একে তো বিছানা দিয়ে এখন পর্যন্ত গরম ভাপ উঠছে, তারপরে ফ্যান ঘোরে না। আজকে তাও মোটামুটি লাইটগুলো জ্বলছে কারেন্টের। আমি না এই কারেন্টের কথা বলতে বলতে আমি মানে আমারও নিজের আর ভালো লাগে না, তোমরা হয়তো বোরিং ফিল করবে। তো মানে ওটাই বলতে যাচ্ছিলাম যে এখন ছাদে শুতে যাবো, তাই ভাবলাম যে ভিডিওটা শেষ করা হয়নি, দুদিন থেকে একটাই ভিডিও টেনে নিয়ে যাচ্ছি, তো ভিডিওটা শেষ করে দিই। ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট কথা বলে নিই। আমি যে বাড়িতে গেছিলাম আজকে, যে সুফিয়াকে সাজাতে গেছিলাম, তো তার মায়ের সাথে বেশ আমার জমে গেছিলো, মানে অনেক গল্প টল্প হলো, আমার ব্যাপারে কথা হলো। তো কাকিমা আমাকে একটা কথাই বললো যে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এবার কিছু ভাবো, একটা সময় বাবা মারাও তো থাকবে না, তখন কি করবে, মানে একটু গার্জেনরা যেরকম কথাবার্তা বলে সেরকম আমাকে একটু বললো ব্যাস। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি একটা কথা বলি তোমাদেরকে, তোমরা যে আমাকে এত ভালো ভালো বলো, আমি ভালো কিনা জানি না, কিন্তু আমার মনে হয় আমি যদি কোথাও যাই, আমি না সবাইকে নিজের মতো করে নিই, সে ছেলে হোক বা মেয়ে, সে ছোট হোক বা বড়, মানে সবাইকে। আর মানে আমি বেশ মিশতে পারি সবার সাথে, তবে খুব অ্যাটিটিউড দেখায় বা কিছু, তাদের সাথে আমি তার ধারে কাছেও যায় না। মানে মানুষ দেখে তো বোঝা যায় না যে মানুষটা কেমন হবে, কথা বলে তো একটু হলেও বোঝা যায়। তো যাদের সাথে মনে হয় যে না কথা বলে আমার বেশ জমবে, আমি তাদের সাথেই কথা বলি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।